আমরা এই ভিডিওতে যা করতে যাচ্ছি তা হলো একটি তলের সমীকরণ দেয়া থাকলে সেই তলটি সাধারণ ভেক্টর যেন আমরা ঠিকমতো নির্বাচন করতে পারি সেই জিনিসটা এখানে দেখতে চাচ্ছি। তাহলে সেই জিনিসটা বোঝার জন্য আমাদের এখানে একটা তল বা প্লেন আঁকতে হবে। তাহলে চলো সবসময়ের মতোই যেভাবে আঁকি সেভাবে একটা প্লেন এঁকে ফেলি। তাহলে এইটা হলো আমাদের প্লেন, এবং এখন চলো ধরে নিই যে এটার মধ্যে একটা সাধারণ ভেক্টর আছে যেটা দেখতে এইরকম। এটা সমান হচ্ছে ai যোগ bj যোগ ck। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সাধারণ ভেক্টর যেটা আমাদের প্লেনের মধ্যে দেওয়া আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের প্লেনের উপর লম্ব, সুতরাং এটা প্লেনের অবস্থিত যে কোনো ভেক্টরের উপরও লম্ব হবে। এখন তাহলে ধরি যে আমাদের এখানে একটা বিন্দু আছে বা পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমরা নাম দিলাম xp, p কে আমরা এখানে পয়েন্টের জন্য লিখছি, তাহলে এটা হবে xp, yp এবং zp। এটা হচ্ছে আমাদের বিন্দুর নাম, এবং এই বিন্দুটার অবস্থান, আচ্ছা ধরো এটা বোঝানোর জন্য আমরা আমাদের অক্ষগুলো এখানে এঁকে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ধরি এরকম হচ্ছে আমাদের x অক্ষ, না এটা নাম দিলাম z অক্ষ, এবং এভাবে আঁকলাম আমরা আমাদের y অক্ষ, এবং এইখান দিয়ে এটা আঁকলাম, এটা হলো আমাদের x অক্ষ। এভাবে এই তিনটা অক্ষ আমরা আঁকলাম, এবং আমরা এখানে একটা অবস্থান বা পজিশন ভেক্টর রাখতে চাই। এটাকে আমরা এখান থেকে এমন ভাবে আঁকবো যেন মনে হয় যে তলের পিছন থেকে জিনিসটা এসেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ভেক্টরটা, এবং এই ভেক্টরটা সমান আমরা বলবো xpi যোগ ypj যোগ zpk। এবং তাহলে এটা হচ্ছে আমাদের প্লেনের মধ্যে আছে এমন একটা ভেক্টর, এবং এটা একটা নাম দেয়া যায়। এটাকে কি নাম দেয়া যায়, এটাকে নাম দেয়া, এটার নাম দিলাম ধরো p1। তাহলে এই p1 হচ্ছে আমাদের প্লেনের উপর একটা বিন্দু, এবং p1 সমান হচ্ছে এই সমীকরণ। এখন আমরা এখানে আরেকটা বিন্দু নেই এই তলের মধ্যেই, এমন ভাবে নেই যেন বিন্দুটা তলের মধ্যে অবস্থান করে। তাহলে ধরো যে কোনো একটা বিন্দু নিতে পারি আমরা, এবং এটা তলের মধ্যেই থাকবে। তাহলে ধরলাম বিন্দুটা হলো x, y এবং z, এবং আমরা এই একই যুক্তি ব্যবহার করে বলতে পারি যে এটার সাথেও একটা সংযুক্ত অবস্থান ভেক্টর থাকবে। তাহলে এই বিন্দুর সাথে সম্পৃক্ত করে আমরা একটা অবস্থান ভেক্টর নিতে পারি। এই লাইনটা ধরলাম আমরা, এটা আমাদের অবস্থান ভেক্টর, এবং এটারও আমরা একটা নাম দিতে পারি। ধরো এটার নাম দিলাম আমরা শুধু p, সাথে কোনো 1 বা কিছু রাখলাম না, শুধু p, এবং এটা সমান হলো xi যোগ yj যোগ zk। এই ভিডিওতে আমি মূলত দেখাতে চাচ্ছি যে আমাদের যদি আমাদের প্লেনের মধ্যে একটা পয়েন্ট দেয়া থাকে এবং অন্য যে কোনো একটা পয়েন্ট থাকে xyz, যেটা আমরা জানি যেটা তলের মধ্যে অবস্থিত, তাহলে এদের সংযোগকারী ভেক্টরটাও এই তলের মধ্যেই থাকবে। এটা আমরা আগেও করেছিলাম যখন আমরা প্লেনের সমীকরণের জন্য সমাধান করেছিলাম, এবং আমাদের তলের মধ্যে যে ভেক্টরটি আমরা পাবো সেটা অবশ্যই হবে এই দুটো ভেক্টরের অন্তর, যেটাকে আমি নীল রং দিয়ে দেখাবো। তাহলে তুমি যদি হলুদ ভেক্টরটি থেকে এই সবুজ ভেক্টরটি বিয়োগ করো, তাহলে তুমি যদি মানে এই অবস্থানটি নাও, তাহলে তুমি আচ্ছা তুমি যদি এই জিনিসটাকে এভাবে দেখো, ভেক্টরটি এই দুটি বিন্দুকে সংযুক্ত করছে, তার মানে যেভাবেই হোক এটা এই প্লেনের মধ্যেই থাকবে। অর্থাৎ তুমি যদি এই বিন্দু দুটোর যে কোনো একটা থেকে শুরু করো, সেই লাইনটি এই প্লেনের মধ্যেই থাকবে। তাহলে আমরা যদি এই দুটো বিন্দুকে যোগ করে দেই, তাহলে আমরা যে লাইনটা পাবো, তাহলে এই যে নীল লাইনটা এটা আমাদের প্লেনের মধ্যে থাকবে, এবং এই লাইনটা হচ্ছে p মাইনাস p1, এই লাইনটা হচ্ছে p মাইনাস p1, এবং এই লাইনটা হচ্ছে এই পজিশন ভেক্টর এবং এই পজিশন ভেক্টরের বিয়োগফল। এবং এটাকে অন্যভাবে দেখা যায় যে সবুজ পজিশন ভেক্টরের সাথে আমরা যদি নীল ভেক্টরটা যোগ করি, তাহলে আমরা এই হলুদ পজিশন ভেক্টরটি পাবো। এবং এই পুরো জিনিসটা আমি এই জন্য করেছি যে আমরা এখন যদি এই নীল এবং এই ম্যাজেন্টা ভেক্টরের ডট গুণফল নেই, তাহলে এটা সমান হবে 0, কারণ এই নীল ভেক্টরটা আছে আমাদের প্লেনের মধ্যে এবং ম্যাজেন্টা ভেক্টরটা এই প্লেনের যে কোনো কিছুর উপরে পারপেন্ডিকুলার বা লম্ব, সুতরাং গুণফলটি 0 হবে এবং আমরা আমাদের সমীকরণটি পেয়ে যাব। তাহলে এখন চলো আমরা নিশ্চিত করে নিই যে নীল ভেক্টরের উপাদানগুলো কি কি। তাহলে আমাদের এই নীল ভেক্টরটা হচ্ছে p মাইনাস p1, হ্যাঁ p মাইনাস p1 হচ্ছে আমাদের নীল ভেক্টরটা। তাহলে চলো দেখি এটা সমান কি হবে। আমরা এগুলো উপাদান থেকে এগুলো উপাদানকে বিয়োগ করে দিব, অর্থাৎ x মাইনাস xp গুণ i, এরপর যোগ হবে y মাইনাস yp গুণ j যোগ z মাইনাস gp গুণ k। তাহলে আমরা বলছি এটা আমাদের প্লেনের মধ্যে আছে, এবং এই ম্যাজেন্টা ভেক্টর এটা হচ্ছে আমাদের সাধারণ ভেক্টর, সুতরাং এদের ডট গুণফল সবসময় 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে n ডট, n হচ্ছে আমাদের সাধারণ ভেক্টর, ডট হবে এই নীল ভেক্টর অর্থাৎ p মাইনাস p1 সমান হবে 0। এবং আমরা আরো বলতে পারি যে এটা হচ্ছে এইটা গুণ এইটা। তাহলে চলো এটা গুণ করে ফেলি, আমরা এটা একটা সুন্দর রং দিয়ে করার চেষ্টা করব। তাহলে এটা গুণ হবে এটা, অর্থাৎ ax
মাইনাস AXP, তারপর প্লাস হবে আমাদের BY মাইনাস BYP। তারপরটা চলো আমরা দেখে নিই, আমরা একটু নিশ্চিত করে নিই যে ভিন্ন রং ব্যবহার করবো এখানে। তাহলে আমরা এইটা এবং এইটা গুণ করব, অর্থাৎ CG মাইনাস CGP। তাহলে এই সম্পূর্ণটি সমান হচ্ছে 0। এখন আমরা যেটা করবো, আমি জিনিসটাকে আবার পুনরায় লিখবো, মানে একটু গুছিয়ে লিখবো যাতে তোমাদের মানে জিনিসটা সমাধান করতে সুবিধা হয়। আমরা এখানে যে AX, এই X এর উপাদানগুলো, আচ্ছা তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এই X আমাদের তলের উপর যে কোনো X কেই নির্দেশ করে। তাহলে আমরা এই AX, BY এবং CG এগুলাকে আলাদা করে নিয়ে আসবো। তাহলে আমরা পাচ্ছি AX প্লাস BY প্লাস CG সমান হচ্ছে, আমি এখানে যেটা করব, আমি এই উপাদানগুলোকে উভয় পক্ষ থেকে বিয়োগ করে দিব। এটাকে আরেকভাবে বলতে পারি, আমরা এটাকে এই পাশে নিয়ে যাব। আচ্ছা না, আমরা একসাথে এত কিছু না করি, তাহলে আমরা এই উপাদানগুলোকে বা পাশে নিয়ে যাব, অর্থাৎ এইটা যেহেতু মাইনাস আছে সুতরাং উভয় পক্ষে এটা যোগ করে দেওয়া একই কথা বোঝাবে। তাহলে আমরা পাবো এই পাশে থাকবে AXP যোগ হবে, আমরা ওই সবুজ রং দিয়ে করতে চাচ্ছি এটাকে, এর সাথে যোগ হবে BYP, এরপর যোগ হবে CGP এবং এই পুরো জিনিসটা এটার সমান হবে। এবং আমি পুরো জিনিসটা করেছি, এটা আমি আগেও করেছিলাম। এটা মূলত করার উদ্দেশ্য হলো কি, আমরা আমাদের প্লেনের সমীকরণ বের করতে চাচ্ছি। তাহলে আমরা এখন বলতে পারি, আমাদের যদি একটা সাধারণ ভেক্টর দেওয়া থাকে এবং একটা যে কোনো বিন্দু বা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই এই সমীকরণটি বের করতে পারবো এবং আমরা এটাকে বিপরীতভাবেও দেখাতে চাই। অর্থাৎ আমি যদি তোমাকে একটা সমীকরণ দিয়ে দিই একটা প্লেনের জন্য, একটা সমীকরণ দিয়ে দেই, অর্থাৎ আমি যদি বলি AX প্লাস BY প্লাস CG সমান হচ্ছে D, এটা হচ্ছে প্লেনের সবচেয়ে সাধারণ সূত্র। এখন আমি যদি তোমাকে এটা দিয়ে দেই, আমি চাই তুমি যেন এটার সাহায্যে সাধারণ ভেক্টরটি নির্ণয় করতে পারো। এটা তুমি কিভাবে করবে? সমীকরণের বাঁ পাশটা AX মাইনাস BY প্লাস CG, এটা হচ্ছে এখানের এই জিনিসটার সমান। আমি এটাকে এখানে লিখে দেই, এটা এই উপরে এটা একই জিনিস, অর্থাৎ AX প্লাস BY প্লাস CG এটা একই জিনিস এবং এটা সমান হবে উপরে বাঁ পাশের এই জিনিসটা। এটাকে আমি এখানে কপি করে পেস্ট করে দেই, তাহলে আমাদের আর কষ্ট করে লিখতে হবে না। কপি করে পেস্ট করে দিলাম। তাহলে আমি এটাকে মূলত যেটা করলাম, সমীকরণটাকে পাল্টে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে এটা হবে A এর সমান, এই B হবে এই B এর সমান, এবং এই C হবে এই C এর সমান, এবং এই পুরো জিনিসটা হবে D এর সমান, এবং এটা হবে কেবলমাত্র একটা সংখ্যা। তবে এখানে আমরা অবশ্যই এটা ধরে নেব যে তোমাদের নরমাল ভেক্টরটা তোমরা জানো এবং ABC এর মান কত সেটা জানো, তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে এখানের এই D এর সমান। তাহলে এখন আমি যদি তোমাকে সমীকরণ দিয়ে বলি তোমার নরমাল ভেক্টর বা সাধারণ ভেক্টরটা বের করো, তুমি কিন্তু পারা উচিত তোমার, কারণ তুমি দেখো এই A এবং এই B এবং এই C এবং তুমি দেখো তোমার সাধারণ ভেক্টরের উপাদানগুলো কি ছিল, A, B এবং C, এই উপাদানগুলোই ছিল। তাহলে তোমার যদি মানে একটা প্লেনের জন্য একটা সমীকরণ দেয়া থাকে, এবং তাহলে তুমি বলতে পারো যে সাধারণ ভেক্টরটি সমান হবে AI প্লাস BJ প্লাস CK, এবং এটা বের করা খুবই সোজা। আমি যদি তোমাকে একটা প্লেনের একটা সমীকরণ দিয়ে দিই, আচ্ছা দাঁড়াও তোমাকে একটা উদাহরণ করে দেখাই। তাহলে ধরো আমরা এমন একটা সূত্র দিব যেটা 3 মাত্রার জন্য খাটে, তাহলে মাইনাস 3x, আচ্ছা না দাঁড়াও এটাকে এমন কিছু দিয়ে যেটা বহুমাত্রার জন্য খাটবে, মাইনাস 3x প্লাস বর্গমূল 2 এর বর্গমূল গুণ y, এবং এর সাথে আমরা যোগ করব 7g সমান হচ্ছে পাই। এখন আমি যদি তোমাকে এই সমীকরণটা দিই, এটা একটা প্লেনের সমীকরণ, এবং আমি যদি বলি এখান থেকে তুমি সাধারণ ভেক্টরটা বের করো, তাহলে তুমি যেটা করবে, তুমি সেটা সহগগুলোকে আলাদা করে নিবে। অর্থাৎ তোমার সাধারণ ভেক্টরটি সমান হবে মাইনাস 3i যোগ 2 এর বর্গমূল গুণ j যোগ 7k, এবং তুমি ওই d এর অংশটাকে এখানে চাইলে তুমি বাদ রাখতে পারো। এবং যে কারণটা তুমি করতে পারো, কারণ এই জিনিসটা আমাদের প্লেনটাকে শুধু কতটুকু সরেছে সেটা বলে, আমাদের প্লেনটা কতটুকু বাঁকা আছে সেই ব্যাপারে কিছুই বলে না। তাহলে এইটা একটা সাধারণ ভেক্টর, এটা যে কোনো কিছুর জন্য হতো, এটা যদি এখানে ই থাকতো সেটার জন্য সাধারণ ভেক্টর হতো, এখানে যদি 100 থাকতো সেটার জন্য সাধারণ ভেক্টর হতো। অর্থাৎ এই জিনিসটা যদি ভিন্ন হতো তাহলে এটার অবস্থানটা একটু ভিন্ন হতো, কিন্তু এটার ঢালটা সব সময় একই থাকতো, সুতরাং সাধারণ ভেক্টরগুলো একই থাকতো। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এবং এখন এইটা ব্যবহার করে আমরা যেটা করতে পারবো, আমরা ত্রিমাত্রিক কোনো বিন্দুর সাথে এই যে কোনো একটা তলের সবচেয়ে স্বল্পতম দূরত্বটা বের করতে পারবো।